নগরের সিংহদ্বারের পাশেই একটি সুন্দর চৈত্য অর্থাৎ জলস্তম্ভ আর তিনটা বিশাল দুন্দুভি অর্থাৎ ডঙ্কা ছিল। সেখানে আসিয়া তাহাদের প্রথম কাজই হইল সেই জিনিসগুলিকে চুরমার করা। তারপর তাহারা খুব খুশি হইয়া নগরে প্রবেশ করিলেন। রাজপথের দুই ধারে ময়রা, সওদাগর, মালাকর প্রভৃতির দোকান ছিল। তাহা হইতে জোর করিয়া মালা লইয়া তাহারা গলায় পড়িলেন। এ সকল কাণ্ড দেখিয়া সকলে আশ্চর্য হইয়া ভাবিতে লাগিল, না জানি ইহারা কে। এই রূপে ক্রমে তাহারা জরাসন্ধের নিকটে আসিয়া উপস্থিত হইলে জরাসন্ধ তাহাদিগকে স্নাতক ব্রাহ্মণ ভাবিয়া অনেক আদর যত্ন করিল। কিন্তু ভীম আর অর্জুন তাহার কোনো কথার উত্তর দিলেন না। কৃষ্ণ বলিলেন, ইহাদের নিয়ম আছে, এখন কথা কহিবেন না। দ্বিপ্রহর রাত্রির সময় আপনার সহিত ইহাদের কথাবার্তা হইবে। রাত্রি 2 প্রহরের সময় জরাসন্ধের সহিত কথাবার্তা আরম্ভ হইলে জরাসন্ধ বলিল, আপনাদের পোশাক স্নাতক ব্রাহ্মণের মতো, কিন্তু স্নাতক ব্রাহ্মণেরা তো এমন সময়ে মালা চন্দন পরেন না। আপনাদের হাতে ধনুর্গুণের দাগ দেখিয়া ক্ষত্রিয় বলিয়াই বোধ হয়, অথচ আপনারা ব্রাহ্মণের বেশে আসিয়াছেন, আবার চৈত্যটি ভাঙিয়াছেন। আমি আদর যত্ন করিলাম, তাহারও আপনারা ভালো করিয়া উত্তর দেন নাই। যাহা হোক, আপনারা কি জন্য আসিয়াছেন? কৃষ্ণ বলিলেন, স্নাতক তো ক্ষত্রিয় আর বৈশ্যেরাও হইতে পারে, আমাদিগকে ব্রাহ্মণ মনে করিবার প্রয়োজন কি? মালা পরিলে দেখায় ভালো, তাই আমরা মালা পরিয়াছি। গায়ের জোর দেখানো ক্ষত্রিয়ের উচিত কাজ, তাই কিছু দেখাইয়াছি। আপনার দেখিবার ইচ্ছা থাকিলে আজই আরো ভালো করিয়া দেখিতে পাইবেন। শত্রুর ঘরে আসিয়া তাহার নিকট হইতে আদর লওয়া আমরা ভালো মনে করি না, তাই আপনার আদর যত্নের উত্তর দেই নাই। এ কথা জরাসন্ধ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, আমি কি করিয়া আপনাদের শত্রু হইলাম তাহা তো বুঝিতে পারিতেছি না। আপনাদের বোধহয় ভুল হইয়া থাকিবে। কৃষ্ণ বলিলেন, তুমি ক্ষত্রিয় রাজাদিগকে ধরিয়া বলি দিতে আনিয়াছ, সুতরাং তুমি সকল ক্ষত্রিয়েরই শত্রু, তাই আমরা তোমাকে বধ করিতে আসিয়াছি। আমরা ব্রাহ্মণ নহি। আমি বসুদেবের পুত্র কৃষ্ণ, আর ইহারা দুজন মহারাজ পাণ্ডুর পুত্র। এখন হয় এই সকল রাজাদিগকে ছাড়িয়া দাও, না হয় আমাদের সহিত যুদ্ধ করিয়া যমের বাড়ি যাও। জরাসন্ধ বলিল, আমি যাহাদিগকে ধরিয়া আনিয়াছি তাহাদিগকে লইয়া আমার যাহা খুশি করিব, আমি কাহাকেও ভয় করি না। আমি একেলা 2-3 মহারথীর সহিত যুদ্ধ করিতে পারি। কৃষ্ণ বলিলেন, আমাদের কাহার সহিত যুদ্ধ করিবে? জরাসন্ধ ভীমকে দেখাইয়া বলিল, ইহার সহিত। তখন পুরোহিত আসিয়া সস্তয়ন করিলে জরাসন্ধ বর্ম আটিয়া চুল বাঁধিয়া বলিল, আইসো ভীম, যুদ্ধ করি। তারপর দুজনে কি ভয়ানক যুদ্ধই আরম্ভ হইল। যত রকম কুস্তির পেঁচ আছে সমস্ত দুজনে দুজনের উপর খাটাইলেন। ঝড়ের মতন করিয়া তাহাদের নিঃশ্বাস বহিতে লাগিল, কপালে কপালে ঠেকিয়া আগুন বাহির হইতে লাগিল। 13 দিন এইরূপ যুদ্ধের পর 14 দিনের রাত্রিতে জরাসন্ধ ক্লান্ত হইয়া পড়িল। তাহা দেখিয়া কৃষ্ণ বলিলেন, আহা, বড় কাহিল হইয়া পড়িয়াছ। ভীম, আর মারিও না, তাহা হইলে মরিয়া যাইবে। আসল কথা ভীমকে জানাইয়া দেওয়া যে জরাসন্ধ কাহিল হইয়াছে। তাহা বুঝিতে পারিয়া ভীম বলিলেন, হতভাগা এমনি কাপড় জড়াইয়াছে যে উহাকে বধ করা কঠিন দেখিতেছি। কৃষ্ণ বলিলেন, তোমার জোর একবার ভালো করিয়া দেখাও না।
তখন ভীম আগে জরাসন্ধকে শূন্যে তুলিয়া 100 পাক ঘুরাইলেন। তারপর হাঁটু দিয়া তাহার পিঠ ভাঙিলেন। শেষে 2 পা ধরিয়া তাহাকে 2 ভাগে চিরিয়া ফেলিলেন। সে সময়ে জরাসন্ধের চিৎকারে অতি অল্প লোকই টিকিয়া থাকিতে পারিয়াছিল। আর সেই বন্দী রাজাদের কথা কি বলিব, তাহারা দারুণ অপমান আর মৃত্যুর জন্য প্রস্তুত। ইহার মধ্যে হঠাৎ তাহাদের সকল দুঃখ দূর হইয়া গেল। তাহারা কৃষ্ণ, ভীম আর অর্জুনের অশেষ স্তুতি করিয়া জোর হাতে বলিলেন, এখন আপনাদের এই ভৃত্যেরা আপনাদের কি সেবা করিবে অনুমতি করুন। কৃষ্ণ বলিলেন, মহারাজ যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করিতে চাহেন, আপনারা অনুগ্রহ করিয়া তাহাতে সাহায্য করিবেন। রাজারা পরম আনন্দের সহিত এ কথায় সম্মত হইলেন। জরাসন্ধের পুত্র সহদেব কৃষ্ণ আর ভীমার্জুনকে বিস্তর ধনরত্ন উপহার দিয়া বিনয়ের সহিত বলিলেন, আমিও যজ্ঞে সাহায্য করিব। তাহারা তাহাকে মগধের সিংহাসনে বসাইয়া ইন্দ্রপ্রস্থে ফিরিলেন।